প্রিয় এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের উদ্ভিদবিদ্যা টপিকের অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র। এখানে আমরা সবগুলো টপিক লিখে নিয়েছি। টপিকগুলো হলো ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, টিস্যুতন্ত্র, এপিডার্মাল রন্ধ্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র, একবীজপত্রী উদ্ভিদের মূল এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। আমরা প্রথমে দেখব টিস্যু নিয়ে আলোচনা। টিস্যু টিস্যুটা আসলে কি? টিস্যুকে একের সাথে তুলনা করা হয়। একের সাথে কিভাবে তুলনা করা হয়? টিস্যুর উৎপত্তি স্থল একই রকম থাকবে। উৎপত্তি স্থল একই রকম উৎপত্তি স্থল, তো একই জায়গা থেকে সবগুলো টিস্যু উৎপন্ন হবে। একগুচ্ছ টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষের সমাহার। একই ধর্ম অর্থাৎ সমধর্মী, একই কাজ সম্পন্ন করবে। একই কাজ সম্পন্ন, এই চারটা হচ্ছে টিস্যুর সাধারণ বৈশিষ্ট্য বা সংজ্ঞা। এখন টিস্যু সাধারণত কয় প্রকার? টিস্যু হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। এখানে ভাজক টিস্যুটা কি? ভাজক টিস্যু হচ্ছে যে সকল টিস্যু বিভাজনক্ষম অর্থাৎ যাদের বিভাজন ক্ষমতা আছে। এই টিস্যুগুলো একটা সময় বিভাজন হতে হতে স্থায়ী টিস্যু উৎপন্ন করে। এখন আমরা দেখব ভাজক টিস্যু নিয়ে আলোচনা। ভাজক টিস্যু, প্রথমে চিত্রটা দেখে নিই যে চিত্রটা কিরকম হবে। ভাজক টিস্যুর কোষগুলো একদম পাতলা সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর, একগুচ্ছ কোষ আকৃতির হয়, এরকম ভাবে থাকবে। ভিতরে থাকবে নিউক্লিয়াস এবং দানাদার সাইটোপ্লাজম। এটা হচ্ছে কোষ প্রাচীর। এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে সাইটোপ্লাজম। এখন আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো দেখব। বৈশিষ্ট্যটা কিরকম হয়? বৈশিষ্ট্য, প্রথমে কোষগুলোর আকৃতি চিন্তা করি যে কোষগুলোর আকার কেমন। কোষগুলোর আকৃতি সাধারণত ষড়ভুজাকার হয়। কোষগুলোর আকৃতি ঘনাকার, ষড়ভুজ আকৃতির। তারপর এদের সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে। সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকবে। তারপর এদের ঘন সাইটোপ্লাজম থাকবে। এদের নিউক্লিয়াস একদম কোষের মাঝ বরাবর থাকবে, অর্থাৎ কোষের কেন্দ্রে থাকবে। নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকবে। তারপর ভাজক টিস্যুর মাস্ট যেটা থাকতে হবে সেটা হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ বিভাজন ক্ষমতা সম্পন্ন কোষ।
এগুলো ছিল ভাজক টিস্যুর কিছু বৈশিষ্ট্য। ভাজক টিস্যুর কাজগুলো কিরকম হয়, কাজগুলো আমরা এখানে দেখিনি। কাজ হচ্ছে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি, অর্থাৎ উদ্ভিদের যে সকল জায়গা বৃদ্ধি প্রয়োজন, যেমন বর্ধনশীল অঙ্গাণু, এগুলোতে হচ্ছে বেশিরভাগ ভাজক টিস্যু থাকে। প্রস্থ বরাবর বৃদ্ধি, এবং একটা সময় ভাজক টিস্যু স্থায়ী টিস্যু উৎপন্ন করে, অর্থাৎ ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুর উৎপন্ন হয়, স্থায়ী টিস্যুর উৎপত্তি। স্থায়ী টিস্যুর উৎপত্তি। এখন আমরা দেখব ভাজক টিস্যুর প্রকারভেদ। ভাজক টিস্যু সাধারণত 4 ভাগে বিভাজিত হয়ে থাকে। কাজ অনুসারে, উৎপত্তি অনুসারে, অবস্থান অনুযায়ী, এবং ভিত্তি অনুযায়ী। এই 4 ভাবে হচ্ছে ভাজক টিস্যু বিভাজিত হয়ে থাকে। এখানে কাজ অনুসারে আমরা প্রথমে অবস্থান অনুসারে যেগুলো হয় সেগুলো দেখে নিই, যে অবস্থান অনুসারে কি কি হয়। অবস্থান অনুসারে হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু এবং নিম্ন ভাজক টিস্যু। এই তিনটা হচ্ছে আমাদের অবস্থান অনুসারে। কাজ অনুসারে কি কি হয়? কাজ অনুসারে হচ্ছে প্রোক্যাম্বিয়াম, প্রোটোডিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। এগুলো হচ্ছে ভাজক টিস্যুর আরো কিছু প্রকারভেদ। এখন আমরা একটু প্রোক্যাম্বিয়াম, কাজ অনুসারে যেগুলো হয় সেগুলোর বিভাজনগুলো দেখে নিই, যে কেন কাজ অনুসারে এরকম হয়। যেমন প্রথমে ছিল হচ্ছে প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম মানে এখানে যে ক্যাম্বিয়াম আছে এটা কিন্তু হচ্ছে আমাদের ভাস্কুলার বান্ডেলের সাথে তুলনা করা হয়, অর্থাৎ এই ভাজক টিস্যুর কাজটা হচ্ছে আমাদের ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম উৎপন্ন করা। তারপর ছিল প্রোটোডার্মিস। প্রোটোডার্মিসের কাজ কি? প্রোটোডার্মিস হচ্ছে আমাদের ত্বক উৎপন্ন করে। উদ্ভিদের মূল ও কাণ্ডের ত্বক উৎপন্ন করে। উদ্ভিদের মূল ও কাণ্ডের ত্বক উৎপন্নকারী কোষ। তারপর যেটা ছিল গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেমের কাজটা কি? গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে আমাদের প্রোক্যাম্বিয়াম যে জাইলেম ফ্লোয়েম উৎপন্ন করে সেগুলোর ভিতরে কিছু আরো ডিপ কিছু অঙ্গাণু থাকে, যেমন মজ্জা রশ্মি, কর্টেক্স, এগুলো উৎপন্ন করা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের কাজ। অর্থাৎ মজ্জা রশ্মি, কর্টেক্স ইত্যাদি উৎপন্ন করে। এগুলো উৎপন্ন করে।
এগুলো ছিল আমাদের ভাজক টিস্যু নিয়ে আলোচনা। এখন আমরা দেখব স্থায়ী টিস্যু নিয়ে আলোচনা। স্থায়ী টিস্যু হচ্ছে কিরকম হয়? স্থায়ী টিস্যু আমরা আগেই বলেছি যে স্থায়ী টিস্যু ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়। স্থায়ী টিস্যু হচ্ছে ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়। স্থায়ী টিস্যু ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়। আমরা ভাজক টিস্যুতে যে কয়েক প্রকার কোষ দেখেছিলাম সেখানে একটা কোষ ছিল, কোষটার নাম ছিল ইন্টারকেলিয়াস। ইন্টারকেলিয়াস বা হচ্ছে নিবেশিত কোষ। ইন্টারকেলিয়াস বা নিবেশিত কোষ। একটা চিত্র দিয়ে বুঝিয়ে দিই যে প্রথমে হচ্ছে একদম উপরের যে অঙ্গাণুটুকু এতটুকু, এটা হবে আমাদের এরকম সরু হয়, এই অঙ্গাণুটা হচ্ছে আমাদের শীর্ষক ভাজক টিস্যু। শীর্ষক ভাজক টিস্যু এবং এদিক থেকে এরকম শাখান্বিত আকৃতির আরেকটা টিস্যু থাকে যেটাকে বলা হয় আমাদের পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যু এবং মাঝ বরাবর হচ্ছে কিছু এরকম ভাঁজ থাকে যেগুলোকে বলা হয় ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম এবং ক্যাম্বিয়ামের এই দুই পাশে থাকে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম এবং এখানে ক্যাম্বিয়ামের পরে আবার এতটুকু, অর্থাৎ মাঝখানে ক্যাম্বিয়াম এবং দুই পাশে দুইটা স্তর, এই দুইটা স্তরকে বলা হয় নিবেশিত কোষ। এই দুইটা স্তরকে বলা হয় নিবেশিত কোষ। অর্থাৎ ইন্টারকেলিয়ার বা নিবেশিত কোষ হচ্ছে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে একটি ভাজক টিস্যু থাকে। একটি ভাজক টিস্যু। দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে একটি ভাজক টিস্যু থাকে। একে বলা হয় হচ্ছে ইন্টারক্যালোরিয়ার বা হচ্ছে নিবেশিত কোষ। এটা ছিল হচ্ছে ভাজক টিস্যুর আলোচনা। স্থায়ী টিস্যুর আলোচনা দেখবো এখন। এখন আমরা দেখব স্থায়ী টিস্যুর প্রকারভেদ। স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুটা প্রধানত 3 প্রকার হয়। প্রথমটা হচ্ছে সরল টিস্যু। সরল টিস্যু। তারপর হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু, জটিল বা যৌগিক, এবং আরেকটি হচ্ছে মধ্যম টিস্যু। এখানে সরল টিস্যুগুলো কি কি থাকে? সরল টিস্যুগুলো হচ্ছে প্যারেনকাইমা, সরল টিস্যুর মধ্যে থাকবে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং ক্যারেনকাইমা। ক্যারেনকাইমা এই তিনটা। এবং জটিল টিস্যুতে কি কি থাকবে? জটিল টিস্যুতে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম এগুলো থাকবে। এবং এখানে থাকবে হচ্ছে তরুক্ষরী টিস্যু, তরুক্ষরী এবং হচ্ছে গ্রন্থি টিস্যু। এখানে জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে একটু আলোচনা করা যাক। জাইলেমের মধ্যে আসলে কি কি অঙ্গাণু থাকে? জাইলেমের মধ্যে কি কি অঙ্গাণু থাকে? জাইলেম হচ্ছে ট্রাকিড, ভেসেল, প্যারেনকাইমা কোষ,
প্যারেনকেমা কোষ এবং ফাইবার, এগুলো হচ্ছে জাইলেমে থাকবে। এবং ফ্লোয়েমে কি থাকবে? ফ্লোয়েমে হচ্ছে সঙ্গী কোষ, প্যারেনকেমা কোষ এবং ফাইবার, এগুলো থাকবে হচ্ছে ফ্লোয়েমে। এখন আমরা কি দেখব? এখন স্থায়ী টিস্যুর কিছু বৈশিষ্ট্য দেখে নিই। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। আচ্ছা, স্থায়ী টিস্যুর, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য দেখে একবারে আমরা ক্লিয়ার হয়ে যাব যে কোনটা ভাজক টিস্যু, কোনটা স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য। এখানে প্রথম পার্থক্য যেটা, সেটা হচ্ছে ভাজক টিস্যু হচ্ছে একদম উদ্ভিদের ভ্রূণ অবস্থায় থাকে। অর্থাৎ ভ্রূণ অবস্থায় কিন্তু উদ্ভিদের বৃদ্ধির সময়, এই সময়টাতে ভাজক টিস্যু থাকে। ভ্রূণ অবস্থায় একদম ভ্রূণাবস্থায় থাকে এবং স্থায়ী টিস্যু হচ্ছে ভ্রূণাবস্থায় থাকে না। স্থায়ী টিস্যু ভ্রূণাবস্থায় থাকে না। তারপর ভাজক টিস্যুটা হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন। ভাজক টিস্যু বিভাজন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ সর্বদা বিভাজন করবে। এবং স্থায়ী টিস্যু বিভাজিত হয় না। স্থায়ী টিস্যু হচ্ছে বিভাজিত হয় না। ভাজক টিস্যুর অবস্থানটা কোথায়? ভাজক টিস্যুর অবস্থান হচ্ছে উদ্ভিদের বর্ধিষ্ণু অঙ্গাণুতে। বর্ধিষ্ণু অঙ্গাণু। এবং স্থায়ী টিস্যুর অবস্থান কোথায়? স্থায়ী টিস্যুর অবস্থান হচ্ছে বর্ধিষ্ণু অঙ্গাণুর একদম পেছনে। বর্ধিষ্ণু অঙ্গাণুর ভিতরে থাকে না, কিন্তু তার একদম পেছনে থাকে। বর্ধিষ্ণু অঙ্গাণুর পেছনে অবস্থিত। ভাজক টিস্যুতে কোনো ভাস্কুলার টিস্যুতন্ত্র থাকে না। কিন্তু স্থায়ী টিস্যুতে একটি বিশেষ জায়গা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। তাহলে ভাস্কুলার টিস্যুতন্ত্র থাকে। যেহেতু ভাস্কুলার টিস্যুতন্ত্র থাকে না, তার মানে উদ্ভিদের খাদ্য পরিবহন বা পুষ্টি পরিবহনে ভাজক টিস্যু কোনো কাজ করে না। কিন্তু স্থায়ী টিস্যুর প্রধান কাজই হচ্ছে খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য পরিবহন করা। তার মানে ভাজক টিস্যু হচ্ছে খাদ্য পরিবহন করে না। এবং স্থায়ী টিস্যু খাদ্য সঞ্চয় ও পরিবহন করে। স্থায়ী টিস্যু খাদ্য সঞ্চয় ও পরিবহন করে। এগুলো ছিল হচ্ছে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর কাজ। এখন আমরা দেখব টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র আসলে কি? টিস্যুতন্ত্র হচ্ছে অনেকগুলো কোষ একত্রিত হয়ে যেমন টিস্যু তৈরি করে, ঠিক তেমনি অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে টিস্যুতন্ত্র তৈরি করে। অর্থাৎ টিস্যুতন্ত্র হচ্ছে একগুচ্ছ টিস্যু। এখানে টিস্যুর কাজ যেরকম ছিল যে এদের উৎপত্তিস্থল একই হবে এবং সকল কোষগুলো মিলে একই রকম কাজ সম্পন্ন করবে। টিস্যুতন্ত্রের টিস্যুগুলো সবাই মিলে একই রকমের কাজ সম্পন্ন করে।
এখন আমরা দেখব যে টিস্যুতন্ত্র আসলে কয় প্রকার। টিস্যুতন্ত্র হচ্ছে 3 প্রকার। 3 প্রকার টিস্যুতন্ত্র। প্রথমটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস টিস্যুতন্ত্র। তারপরে আমাদের থাকবে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তারপরে থাকবে কি ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার টিস্যুতন্ত্র। এখানে এপিডার্মিস, এপিডার্মিস মানে হচ্ছে ত্বকীয় টিস্যু। ত্বকীয় টিস্যুতন্ত্র অর্থাৎ উদ্ভিদের মূল, পাতা এবং কাণ্ডের ত্বক সৃষ্টিকারী টিস্যুকে বলা হয় এপিডার্মিস টিস্যু। এখানে উদ্ভিদের একটা ছোট জিনিস দেখে নিই যে উদ্ভিদের মূলের ত্বক, উদ্ভিদের মূলের ত্বককে কি বলা হয়? এপিব্লেমা। উদ্ভিদের মূলের ত্বক অর্থাৎ মূলের যে ত্বক থাকে সেটা হচ্ছে এপিডার্মিসের অংশ, কিন্তু এর নাম হচ্ছে এপিব্লেমা। এবং উদ্ভিদের কাণ্ড ও পাতা, উদ্ভিদের কাণ্ড ও পাতার ত্বক, এর নাম কি? কাণ্ড ও পাতার ত্বক হচ্ছে এপিডার্মিস। এপিডার্ম অর্থাৎ এপিডার্মিসের মধ্যে দুইটা প্রকার আছে, একটা হচ্ছে এপিডার্ম এবং এপিব্লেমা। এর মধ্যে কাণ্ড এবং পাতার যে ত্বক তাকে বলা হয় এপিডার্ম, এবং মূলের যে ত্বকটা আছে সেটা হচ্ছে এপিব্লেমা। এই দুটা ছিল হচ্ছে এপিডার্মিসের। এখন এখানে এপিডার্মিসের মধ্যে কিছু এপিডার্মীয় রন্ধ্র আছে। এপিডার্মীয় রন্ধ্রগুলো কিরকম হয়? এপিডার্মীয় রন্ধ্র নিয়ে আমরা আলোচনা করবো এখন। এপিডার্মীয় রন্ধ্র, এপিডার্মীয় রন্ধ্রটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্ট্রোমা, স্ট্রোমা বা পানি রন্ধ্র। স্ট্রোমা বা পানি রন্ধ্র। আরেকটা হচ্ছে হাইডাথট। হাইডাথট অর্থাৎ হচ্ছে পানিপত্র রন্ধ্র। পানিপত্র রন্ধ্র। পানিরন্ধ্র থেকে আমাদের অনেক সৃজনশীলের গ প্রশ্নগুলোতে আসে যে পানিরন্ধ্র কি, পানিরন্ধ্রের কাজ কি, পানিরন্ধ্রের চিত্র। পানিরন্ধ্রের চিত্রটা আমরা আগে দেখে নিই। চিত্রটা কিরকম হয়? এমিবার মতো ছড়ানো হয় চিত্রটা, এরকম অনেকগুলো কোষ একত্রিত হয়ে এরকম থাকে, কিন্তু মাঝখানে হচ্ছে একটা রক্ষীকোষ দ্বারা আবদ্ধ একটা সুবদ্ধ স্নায়ু কুঠুরি থাকে। স্নায়ু কুঠুরি। এখানে হচ্ছে অনেকগুলো এরকম গোলাকার জিনিস থাকে, যেখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং রক্ষীকোষ থাকে। ক্লোরোপ্লাস্ট এবং রক্ষীকোষ, এবং এদিক থেকে হচ্ছে অনেকগুলো কোষ থাকে। অর্থাৎ এগুলোকে চিহ্নিতকরণ করলে এগুলো হচ্ছে পত্রকোষ। পত্রকোষ। এবং এগুলো হচ্ছে এই যে ভিতরের এই বস্তুগুলো গোলাকার, এগুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। এবং এই সম্পূর্ণ কোষটাকে বলা হয় রক্ষীকোষ। এই সম্পূর্ণ কোষটাকে বলা হয় রক্ষীকোষ। এরা হচ্ছে পাতার মাধ্যমে উদ্ভিদের দেহের অতিরিক্ত পানি জাতীয় অতিরিক্ত পানি যে আছে সেটা বের করে দেয়। পাতার মাধ্যমে অতিরিক্ত পানিটাকে বের করে দেয়। পাতার মাধ্যমে অতিরিক্ত পানিকে বের করে দেয় হচ্ছে পানিরন্ধ্র। এবং পানিপত্ররন্ধ্রর কাজও একই রকম, পাতার মাধ্যমে অতিরিক্ত পানিকে বের করে দেয়। কিন্তু দুটার মধ্যে পার্থক্য হচ্ছে পানিরন্ধ্রটা থাকে কোথায়? পানিরন্ধ্র থাকে হচ্ছে পাতার কিনারায়। পাতার কিনারায়। এবং পানিপত্ররন্ধ্র কোথায় থাকে? পানিপত্ররন্ধ্র হচ্ছে পাতায় থাকে, শুধু সম্পূর্ণ পাতায়। সম্পূর্ণ পাতায় থাকে। এবং পানিরন্ধ্র হচ্ছে শুধুমাত্র পাতার কিনারায়। পানিপত্ররন্ধ্র এবং পানিরন্ধ্রের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে পানিরন্ধ্রটা বাষ্পীয় আকারে পানি নির্গমন করে। বাষ্পীয় আকারে পানি নির্গমন। বাষ্পীয় আকারে পানি নির্গমন। এবং পানিপত্ররন্ধ্র হচ্ছে তরল আকারে, তরল আকারে পানি নির্গমন।
তরল আকারে পানি নির্গমন। পানিরন্ধ্রটা কোন কোন উদ্ভিদে হয়? পানিরন্ধ্র হচ্ছে কোন কোন উদ্ভিদে হয়? পানিরন্ধ্র সাধারণত টমেটো গাছে হয়, কচু গাছে হয়, টমেটো এবং কচু গাছে। টমেটো এবং কচু গাছে এবং ঘাস, টমেটো, কচু গাছ। এটাকে মনে রাখার জন্য একটা শর্ট টেকনিক হচ্ছে ঘটক। ঘটক দ্বারা মনে রাখা হয় যে ঘটক হচ্ছে ঘ দিয়ে হচ্ছে ঘাস, ট দিয়ে হচ্ছে টমেটো এবং ক দিয়ে হচ্ছে কচু। এই তিনটা গাছে হচ্ছে পানিরন্ধ্র হয় এবং পানি পত্ররন্ধ্র বা হাইড্রাট পথ হচ্ছে বাকি সকল গাছে, যে সকল গাছের পাতা তো সবগুলোতে থাকে, কিন্তু যেই সকল হচ্ছে কিনারা থাকে পাতার বেশি, এইসব জায়গায় হচ্ছে আমাদের পানিরন্ধ্রটা বেশি দেখা যায়। এটা হচ্ছে পানিরন্ধ্র, এপিডার্মীয় রন্ধ্র নিয়ে আলোচনা। আচ্ছা, এখন আমরা দেখব এখানে যে বিভাজনগুলো করেছিলাম, অর্থাৎ এখানে গ্রাউন্ড টিস্যুতন্ত্র কোনগুলো? গ্রাউন্ড হচ্ছে বহিঃস্থলীয় এবং আরেকটা হচ্ছে অন্তঃস্থলীয়। এখানে স্টিলি বলতে কি বোঝায়? স্টিলি বলতে বোঝায় হচ্ছে উদ্ভিদের ত্বক, অর্থাৎ ত্বকের বাইরের অংশকে বলা হয় বহিঃস্থলীয় এবং ত্বকের ভিতরের অংশকে বলা হয় অন্তঃস্থলীয়। গ্রাউন্ড টিস্যুতন্ত্র হচ্ছে এতটুকু। এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র কি? ভাস্কুলার টিস্যুতন্ত্র বা ভাস্কুলার বান্ডল নিয়ে এখন আলোচনা করব। ভাস্কুলার মানেই হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম থাকবে, কিন্তু জাইলেম এবং ফ্লোয়েমের আকৃতি কিছুটা ভিন্ন ভিন্ন হয় এবং আকৃতি অনুসারে এদেরকে 3 ভাগে ভাগ করা হয়। ভাস্কুলার বান্ডেল, এদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেটা আগে দেখি। প্রথমটা হচ্ছে সংযুক্ত, অর্থাৎ ভাস্কুলার বান্ডেলে কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম থাকবে। জাইলেম এবং ফ্লোয়েম, ভাস্কুলার বান্ডেলে জাইলেম এবং ফ্লোয়েম থাকবে, কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম গুলো সংযুক্ত অবস্থায় থাকবে, আবার অরেও মানে সাজানো ছড়ানো অবস্থায় এরকম থাকবে, আবার মুক্ত অবস্থায় থাকবে এরকম। তাহলে সংযুক্ত, অরেও এবং হচ্ছে কেন্দ্রিক, এই 3 অবস্থায় থাকবে। এখন এখানে সংযুক্ত ভাস্কুলার বান্ডলটা আবার 2 প্রকার। এগুলা কি কি? এই 2 প্রকার হচ্ছে সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয়। এখানে সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়র মধ্যে এগুলো আবার 2 প্রকার। কি কি? সমপার্শ্বীয়টা হচ্ছে, একটা হচ্ছে মুক্ত, আরেকটা হচ্ছে বদ্ধ, এই 2 প্রকার। এবং সমদ্বিপার্শ্বীয় হচ্ছে একটা। অরিও হচ্ছে ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে এবং এটা একটাই প্রকারভেদ, এটার আর কোনো প্রকারভেদ নেই, কিন্তু কেন্দ্রিকটা 2 প্রকার। একটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, আরেকটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। পরীক্ষায় হচ্ছে এগুলো চিত্র থেকে বেশি আসে, আমরা সবগুলো আলাদা আলাদা চিত্রগুলো দেখে নেব। প্রথমে দেখবো হচ্ছে সমপার্শ্বীয়, মুক্ত সমপার্শ্বীয় এবং বদ্ধ সমপার্শ্বীয় চিত্রটা কিরকম হবে। মুক্ত সমপার্শ্বীয় এবং বদ্ধ সমপার্শ্বীয় চিত্র কিরকম হবে দেখো। প্রথমে হচ্ছে এক পাশে এরকম ভাবে থাকবে ফ্লোয়েম, উপরের টুকু হচ্ছে ফ্লোয়েম। এখন যেটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, সেটার মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে। ক্যাম্বিয়াম মানেই হচ্ছে এখানে ভিতরে বিভাজন হবে, তার মাঝখানে একটা অংশ থাকে যার নাম হচ্ছে ক্যাম্বিয়াম। এবং নিচের যে অংশটুকু, সেই অংশটুকুকে বলা হয় জাইলেম। এটা হচ্ছে আমাদের কিসের চিত্র? এটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। অর্থাৎ মাঝখানে থাকবে ক্যাম্বিয়াম মানেই হচ্ছে মুক্ত, মাঝখানে থাকবে ক্যাম্বিয়াম।
একপাশে ফ্লোয়েম থাকবে, একপাশে জাইলেম থাকবে। এটা হচ্ছে আমাদের মুক্ত সমপার্শ্বীয়। এখন দেখবো বদ্ধ সমপার্শ্বীয় কোনটা। বদ্ধ সমপার্শ্বীয়তে হচ্ছে ক্যাম্বিয়ামটা থাকবে না, অর্থাৎ শুধু একপাশে হচ্ছে ফ্লোয়েম ফ্লোয়েম এবং আরেক পাশে হচ্ছে জাইলেম। জাইলেম এটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। বদ্ধ সমপার্শ্বীয় অর্থাৎ মুক্ত সমপার্শ্বীয় এবং বদ্ধ সমপার্শ্বীয় বুঝলাম। এখন আমরা কি দেখব? এখন হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়টা কিরকম হয়? সমদ্বিপার্শ্বীয়টা মুক্ত হয় আবার বদ্ধও হয়। যেমন এখানে ক্যাম্বিয়াম থাকে এবং মাঝখানে হচ্ছে ফ্লোয়েম থাকবে এবং বাইরে আবার একটা ক্যাম্বিয়ামের স্তর থাকবে এবং দুই পাশে জাইলেম থাকবে। মাঝখানে হচ্ছে ফ্লোয়েম থাকবে। এখানের এবং নিচের এই অংশগুলোকে বলা হয় জাইলেম। জাইলেম অর্থাৎ ফ্লোয়েম এবং জাইলেম এভাবে থাকবে এবং এই যে এই দুই স্তর, এটা এবং এটা, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ক্যাম্বিয়াম। এগুলোকে বলা হয় হচ্ছে ক্যাম্বিয়াম। ফ্লোয়েম, জাইলেম এবং ক্যাম্বিয়াম এটা হচ্ছে আমাদের কি সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় এগুলো ছিল সমদ্বিপার্শ্বীয়। এখন আমরা দেখব অরিও। অরিওটা কিরকম হয়? অরিওটা হচ্ছে এইভাবে একটা মূল বা কাণ্ডের অন্তর্ঘটনের ভিতরে ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে, অর্থাৎ এরকম ভাবে হচ্ছে ফ্লোয়েমটা থাকবে, তারপর আবার এভাবে একটা জাইলেম থাকবে, আবার এভাবে হচ্ছে একটা ফ্লোয়েম, তারপর জাইলেম, এভাবে ছড়ানো অবস্থায় থাকবে ফ্লোয়েম এবং জাইলেম। এটা কি? এটা হচ্ছে অরিও। অরিও অবস্থায় থাকবে, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম গুলো মূল বা কাণ্ডের প্রস্থচ্ছেদে একদম ছড়ানো অবস্থায় থাকবে। এখন আমরা হ্যাড্রোসেন্ট্রিক এবং ল্যাপ্টোসেন্ট্রিক, কেন্দ্রিক যেটা হ্যাড্রোসেন্ট্রিক এবং ল্যাপ্টোসেন্ট্রিকটা দেখে নিই। হ্যাড্রোসেন্ট্রিকটা কিরকম থাকবে? হ্যাড্রোসেন্ট্রিক হচ্ছে ভিতরে এরকম গোলাকার অবস্থায় থাকবে, তারপর বাইরে আরেকটা স্তর এবং ভিতরে যে গোলাকার অবস্থা থাকবে সেটা হচ্ছে প্রথমে হ্যাড্রোসেন্ট্রিকে জাইলেম থাকবে কেন্দ্রে, জাইলেম, এবং বাইরের যে স্তরটা সেটা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম অর্থাৎ এটা হচ্ছে আমাদের হ্যাড্রোসেন্ট্রিক। হ্যাড্রোসেন্ট্রিক হ্যাড্রোসেন্ট্রিক এটা কিভাবে মনে রাখা যায়? হ্যাড্রো মানে কি? হ্যাড্রো মানে হচ্ছে পানি, অর্থাৎ হাইড্রো মানে হচ্ছে পানি, এবং এখানে জাইলেমটা হচ্ছে ভিতরে থাকবে, অর্থাৎ জল। জল ভিতরে থাকবে। জাইলেম অর্থাৎ হ্যাড্রোসেন্ট্রিকের হচ্ছে ভিতরে জল মানে জাইলেমের অংশটুকু থাকবে এবং বাইরে হচ্ছে ফ্লোয়েমের অংশটুকু থাকবে। এবং ল্যাপ্টোসেন্ট্রিকটা কি হবে? ল্যাপ্টোসেন্ট্রিকটা একদম তার বিপরীত হবে, অর্থাৎ এখানে প্রথমে ভিতরে থাকবে হচ্ছে ভেতরের অংশটা কি থাকবে? ভেতরের অংশটা হচ্ছে ফ্লোয়েম থাকবে, ফ্লোয়েম, এবং বাইরে আরেকটা স্তরে কি থাকবে? বাইরে আরেকটা স্তরে হচ্ছে জাইলেম থাকবে, জাইলেম। এটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। ল্যাপ্টোসেন্ট্রিক যেখানে ভিতরে থাকবে ফ্লোয়েম এবং বাইরে থাকবে জাইলেম। এগুলো ছিল হচ্ছে আমাদের সংযুক্ত অরিও এবং কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলের চিত্র। এখন আমরা কি দেখবো? দেখো এখানে টপিকগুলো থেকে আমরা ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, টিস্যুতন্ত্র, এপিডার্মাল তন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র এতটুকু পর্যন্ত শেষ করেছি। এখন আমরা দেখবো একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডে অন্তর্গঠন। তার আগে আমরা দেখে নেব মূল এবং কাণ্ডের মধ্যে কিছু পার্থক্য আছে, এই পার্থক্যগুলো কি কি। মূল এবং কাণ্ডের পার্থক্য। মূল কি এবং কাণ্ড কি? মূল এবং কাণ্ড।
প্রথমে মূলের গায়ে যেটা থাকে, মূলের ত্বক, একদম বাইরের অংশে যে ত্বক থাকে, মূলের ত্বককে কি বলা হয়? মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা। মূলের ত্বক হচ্ছে এপিব্লেমা। মূলের ত্বকটাকে বলা হয় এপিব্লেমা। এবং কাণ্ড বা পাতার ত্বক একই রকম হয়। কাণ্ডের ত্বকটা কি হয়? কাণ্ডের ত্বক এপিডার্ম। কাণ্ডের ত্বককে বলা হয় এপিডার্ম। তারপর মূলের গায়ে মূলরম থাকে। মূলরোম থাকে যার মাধ্যমে এটা সহজে পানি শোষণ করতে পারে, কিন্তু কাণ্ডের গায়ে কোনো রোম থাকে না। তারপর মূল সহজে পরিবহন করতে পারে। পরিবহন ক্ষমতা বেশি, এদের সহজে পরিবহন ক্ষমতা থাকে। এবং কাণ্ড হচ্ছে সহজে পরিবহন করতে পারে না, পরিবহন ক্ষমতা জটিল। পরিবহন ক্ষমতাটা জটিল। তারপরে মূল হচ্ছে অ্যান্ডার্কস হয়। মূলকে বলা হয় অ্যান্ডার্কস। অ্যান্ডার্কস কেন বলা হয়? কারণ মূলের বাইরে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম থাকে। মূল যেহেতু সহজে পরিবহন করতে পারে, তাহলে এখানে মূলের বাইরে অ্যান্ডার্কস থাকে, মূলের বাইরে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম থাকে, যার কারণে মূলকে অ্যান্ডার্কস বলে। এবং কাণ্ডকে বলা হয় ইনডেক্স। যেহেতু কাণ্ডের ভিতরে জাইলেম এবং ফ্লোয়েম থাকে। এগুলো হচ্ছে মূল এবং কাণ্ডের কিছু সাধারণ পার্থক্য। এখন আমরা দেখবো একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গঠন। প্রথমে দেখবো একবীজপত্রী উদ্ভিদগুলো আসলে কি কি। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ নিয়ে আমরা আগের অধ্যায়ে সম্পূর্ণ আলোচনা করে এসেছি। এখন শুধু দেখবো একবীজপত্রী উদ্ভিদগুলো কি কি। একবীজপত্রী উদ্ভিদগুলো হচ্ছে বাঁশ, তারপর হচ্ছে কচু, কলাবতী, ভুট্টা, এগুলো হচ্ছে আমাদের একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গঠনের প্রথমে চিত্রটা দেখতে হবে। পরীক্ষায় সবচেয়ে বেশি আসে হচ্ছে চিত্র। কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য থাকে, দেন আমাদের সিলেক্ট করতে হয় যে এটা কি একবীজপত্রী উদ্ভিদ নাকি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল নাকি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। শনাক্তকরণের পরে আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে একটা সুন্দর করে চিত্র আঁকতে হয় এবং চিত্রের পরে এগুলোর কিছু বৈশিষ্ট্য দিতে হয়। আমরা প্রথমে চিত্রটা দেখে নিই। চিত্রটা একটু সহজ করে আঁকবে। যেমন এখানে হচ্ছে প্রথমে যে স্তরটা থাকবে সেই স্তরটার নাম হচ্ছে মূলত্বক। প্রথমে একটা মূলত্বক স্তর দিবে এরকম ভাবে। এবং এই মূলত্বক স্তর থেকে, যেহেতু এটা হচ্ছে মূল, একবীজপত্রীর মূল, তাহলে মূলের ক্ষেত্রে কিছু মূলরম থাকবে এবং মূলত্বক থাকবে। মূলত্বক এবং মূলের পরে এখানে কি থাকবে? ভিতরে হচ্ছে কিছু কর্টেক্স থাকবে। এভাবে দানাদার কিছু কর্টেক্স থাকবে। এখানে অনেকগুলো কর্টেক্স থাকে, এরকম ছড়ানো ছড়ানো অনেকগুলো কর্টেক্স থাকবে। কর্টেক্সের পরে হচ্ছে এখানে একটা গোলাকার জায়গা থাকবে, এরকম একটা গোলাকার অঙ্গাণু থাকে। এটার ভিতরে কি কি থাকে? এটার ভিতরে হচ্ছে প্রথমে ভিতরে একদম মূলের ভিতরে কিন্তু হচ্ছে মেটাজাইলেম থাকে। মূলের ভিতরে হচ্ছে মেটাজাইলেম থাকে। এই মেটাজাইলেম গুলো হচ্ছে 6টি বা তার অধিক হয়, এরকম ভাবে সাজানো থাকে। এরকম ভাবে এদিক থেকেও এরকম এক সারি থাকবে, এদিক থেকেও থাকবে, এদিক থেকেও থাকবে। তারপরে কি হবে? এদিক থেকে হচ্ছে এরকম ভাবে ছোট ছোট করে আমাদের ফ্লোয়েম গুলো থাকবে। তারপর হচ্ছে প্রোটোজাইলেম, এগুলো থাকবে। এরকম ভাবে হচ্ছে অন্তর্গঠনটা থাকবে। এবং এদিকে থাকবে হচ্ছে একটা অধিচক্র, পরিচক্র, এগুলো থাকবে। আমরা এখানে হচ্ছে শনাক্তকরণটা করে দিই। এখানে প্রথম যেটা, এটা হচ্ছে মূলরম এবং এটা হচ্ছে
ত্বক, মূল ত্বক বা মূল ত্বকের আরেকটা নাম হচ্ছে এপিব্লেমা। মূল ত্বকের আরেকটা নাম কি? এপিব্লেমা। এপিব্লেমা। তাহলে এতটুকু আমাদের কি গেল? এতটুকু জায়গাকে আমাদের বলা হয় এপিডার্মিস। এপিডার্মিস অর্থাৎ টিস্যুতন্ত্র তিন প্রকার দেখেছিলাম আমরা। সেখানে কি ছিল? এপিডার্মিস, গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র। উপরের এই অংশটুকু হচ্ছে এপিডার্মিস বা ত্বকীয় অংশ। এপিডার্মিস, এপিডার্মিস বা ত্বকীয় অংশ বা টিস্যুতন্ত্র। এতটুকু শেষ। এবার আমরা কি দেখবো? তারপরের অংশটুকু। এখানে প্রথমে এই যে এই ভিতরের অংশটুকু গোলাকার, এগুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে কর্টেক্স। কর্টেক্স। এবং এটা কি? এটা হচ্ছে আমাদের অধোত্বক। অধোত্বক অর্থাৎ মূলের এক বছর মূলে অধোত্বক থাকে এবং কাণ্ডে থাকে কি? অন্তর্ত্বক। এতটুকু। তারপর এই যে একদম ভিতরের এই জায়গাটায়, এই মাঝখানের জায়গাটাকে বলা হয় হচ্ছে মজ্জা। মজ্জা। এবং এই মজ্জার এইখানে এই পাশে কিছু দানাদার অঙ্গাণু থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে মজ্জা রশ্মি। মজ্জা রশ্মি। এতটুকু অর্থাৎ এই যে কর্টেক্স, অধোত্বক, মজ্জা, মজ্জা রশ্মি, তারপর হচ্ছে ভিতরে আরেকটা জায়গা থাকে পেরিচক্র। আচ্ছা, এই জায়গাগুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে আমাদের গ্রাউন্ড তত্ত্ব, গ্রাউন্ড টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এখন আমাদের কি বাকি আছে? ভাস্কুলার টিস্যুতন্ত্রটা বাকি আছে। ভাস্কুলার টিস্যুতন্ত্রটা আমরা চিহ্নিতকরণ করে দিই। এই যে এগুলো হচ্ছে আমাদের মেটাজাইলেম। মেটাজাইলেম একদম কেন্দ্রের দিকে মাঝখানে হচ্ছে মেটাজাইলেম থাকে। তারপরে এখানে থাকে হচ্ছে আমাদের প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম। এবং এগুলো তো জাইলেম, কিন্তু বাইরের এই অংশটুকুকে বলা হয় ফ্লোয়েম। ফ্লোয়েম অর্থাৎ এই অংশগুলো হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যুতন্ত্র। এই অংশগুলো হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যুতন্ত্র। তাহলে এখানে আমরা এই চিত্রের মধ্যে অর্থাৎ একবীজপত্রী মূলের মধ্যে এপিডার্মিস ত্বকীয় অংশ হচ্ছে প্রথমে থাকবে, অর্থাৎ ত্বকের যে অংশটা বাইরের স্তর। তারপর হচ্ছে কর্টেক্স, অধোত্বক, মজ্জা, মজ্জা রশ্মি, পেরিচক্র থাকে এখানে একটা। এগুলো সব মিলে হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র থাকবে। তারপর হচ্ছে ফ্লোয়েম, প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম। এই দুইটা হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যুতন্ত্র। এটা ছিল আমাদের একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। এখন আমরা যাব একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনে। কাণ্ড। কাণ্ডে আমরা বাইরের একটা চিত্র দেখে নিই, সম্পূর্ণ চিত্রটা না, শুধু বাইরের একটা চিত্র দেখব। মূলে যেরকম মূলরম থাকে, কাণ্ডে সেরকম মূলরম থাকে না, কিন্তু কাণ্ডে হচ্ছে বাইরের যে স্তরটা থাকে সেটা হচ্ছে কর্টেক্স এবং ভিতরে আরেকটা অন্তর্ত্বক থাকে, অর্থাৎ দ্বিপর্দা এরকম থাকে। তারপরে ভিতরে হচ্ছে আমাদের অরীয় অবস্থায় ফ্লোয়েম এবং জাইলেম গুলো এভাবে ছড়ানো অবস্থায় থাকবে। অরীয় অবস্থায় ফ্লোয়েম এবং জাইলেম গুলো ছড়ানো অবস্থায় থাকবে। অরীয় অবস্থায় ফ্লোয়েম এবং জাইলেম গুলো ছড়ানো থাকবে। এখানে আমরা চিহ্নিতকরণ করে দিই যে বাইরের স্তরটাকে বলা হয় কিউটিকল। বাইরের স্তরটাকে বলা হয় কিউটিকল, অর্থাৎ মূলের ক্ষেত্রে যেটা মূল রং, কাণ্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে বাইরে একটা পর্দা থাকে যাকে বলা হয় কিউটিকল। ভিতরেরটা হচ্ছে অন্তর্ত্বক। অন্তর্ত্বক এবং ভিতরে থাকবে হচ্ছে আমাদের প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম এবং বাইরে থাকবে হচ্ছে আমাদের মেটাজাইলেম। মেটাজাইলেম এবং আরেকটা থাকবে হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম এভাবে হচ্ছে কিছু অঙ্গাণু সাজানো থাকবে এবং মজ্জা, মজ্জা রশ্মি এগুলো সবকিছু থাকবে। যেহেতু আমরা এটা একটা প্রস্থচ্ছেদ নিয়েছি সেজন্য এগুলো সব দেখাইনি। এখন আমরা একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের পার্থক্যটা দেখে নেব। তাহলে আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাব যে কোনটা হচ্ছে একবীজপত্রীর মূল এবং কোনটা হচ্ছে একবীজপত্রীর কাণ্ড। একবীজপত্রী মূল এবং
একবীজপত্রীর কাণ্ড। এই পার্থক্যগুলো আমরা সাধারণত চিত্র থেকে দেখে নেব। এই যে চিত্র, এখানে একবীজপত্রী উদ্ভিদের মূলের একটা চিত্র দেওয়া আছে। এখানে আমরা কি দেখছি যে মূলে হচ্ছে মূলরম থাকবে, তারপর কি থাকবে, মূল ত্বক থাকবে, কর্টেক্স, অধোত্বক, মজ্জা, মজ্জারশ্মি। মেটাজাইলেমটা হচ্ছে মূলের মেটাজাইলেম একদম মাঝখানে থাকবে বা কেন্দ্রের দিকে। মূলের মেটাজাইলেম মাঝখানে থাকবে, মাঝখানে। এটা হচ্ছে মনে রাখতে পারো এভাবে যে মূলের মেটাজাইলেমটা মাঝখানে বা হচ্ছে কেন্দ্রে থাকবে এবং প্রোটোজাইলেমটা হচ্ছে বাইরের দিকে থাকবে। তাহলে আমরা পার্থক্যের সময় এখানে কি লিখব? পার্থক্যগুলো দেখি। পার্থক্যগুলো হচ্ছে 1 নম্বর যেটা থাকবে যে মূলের বাইরে বা মূল ত্বকে একটা মূলরোম থাকবে, এককোষী মূলরোম থাকবে, এককোষী মূলরোম থাকবে, এককোষী মূলরোম থাকবে, কিন্তু একবীজপত্রীর বাইরে কোনো মূলরোম থাকে না, মূলরোম থাকে না, মূলরোম নেই। এবং কাণ্ডে আমরা যে জিনিসটা দেখেছি যে মূলরোমের পরিবর্তে কি থাকে, কিউটিকল থাকে। কাণ্ডে হচ্ছে কিউটিকল থাকে, কিউটিকল আবরণ, কিউটিকল থাকে, কিন্তু মূলের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিউটিকল আবরণ থাকে না। তাহলে মূলের ক্ষেত্রে কি লিখবো? যে কিউটিকল থাকে না, কিউটিকল থাকে না। তারপর যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের মূলের বাইরে হচ্ছে এপিব্লেমা স্তর থাকে, মূলে হচ্ছে একটা এপিব্লেমা স্তর থাকে। মূলের ত্বক, ত্বক হচ্ছে এপিব্লেমা, এপিব্লেমা। এবং কাণ্ডের ত্বক, আমরা মূল কাণ্ডের যে পার্থক্য দেখেছি অনেকটা সেই রকম। কাণ্ডের ত্বকে হচ্ছে এপিডার্মা থাকে, এপিডার্মা, এতটুকু, এপিডার্মা। তারপর আমরা আর কি দেখেছি? মূলে হচ্ছে অধোত্বক থাকে, অধোত্বক, এবং কাণ্ডে থাকে অন্তর্ত্বক। তাহলে মূলে কি থাকবে? অধোত্বক, অধোত্বক, অধোত্বক থাকে। এবং একবীজপত্রীর কাণ্ডে অন্তর্ত্বক থাকে, অন্তর্ত্বক থাকে। তারপর হচ্ছে মূলের একদম মাঝখানে বা কেন্দ্রের দিকে মেটাজাইলেম থাকে, অর্থাৎ কেন্দ্রে মেটাজাইলেম থাকে। কেন্দ্রে হচ্ছে মেটাজাইলেম থাকে। এখানেও এরকমই হবে যে কেন্দ্রে প্রোটোজাইলেম থাকে, প্রোটোজাইলেম থাকে, কেন্দ্রে হচ্ছে প্রোটোজাইলেম থাকে। তাহলে কেন্দ্রে যেহেতু মেটাজাইলেম থাকে তাহলে এখানে পরিধিতে কোনটা থাকে? পরিধিতে থাকবে হচ্ছে প্রোটোজাইলেম, পরিধি, পরিধির দিকে প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম। আর এখানে পরিধির দিকে কোনটা থাকবে? এখানে পরিধিতে থাকবে হচ্ছে মেটাজাইলেম। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের মূলে অরীয় অবস্থায় ভাস্কুলার বান্ডেল গুলো অরীয় অবস্থায় থাকে এবং 6 এর অধিক থাকে। ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল 6 এর অধিক, 6 এর অধিক থাকে। এবং কাণ্ডে কি থাকে? কাণ্ডে, কাণ্ডে ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে ছড়ানো অবস্থায় থাকে, মানে একদম ছড়ানো অবস্থায় বিক্ষিপ্ত ভাবে থাকে, ছড়ানো বা বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এটা কোনো নির্দিষ্ট করে দেওয়া নেই যে কতগুলো থাকবে, কাণ্ডে শুধু ছড়ানো বা বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এগুলো ছিল আমাদের একবীজপত্রীর মূল এবং কাণ্ডের পার্থক্য। তাহলে এখানে আমরা ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, টিস্যুতন্ত্র, এপিডার্মাল রন্ধ্র, এপিডার্মাল রন্ধ্র দুইটা ছিল, একটা হচ্ছে পানি রন্ধ্র, একটা হচ্ছে পানিপত্র রন্ধ্র। ভাস্কুলার টিস্যুতন্ত্র একবীজপত্রী উদ্ভিদের মূল
এবং কাণ্ড সবগুলো নিয়ে আলোচনা করেছি। এই সবগুলো আলোচনা শেষ করলে আশা করছি এই অধ্যায় নিয়ে তোমাদের সকল বেসিকগুলো ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে।